জানাই আজকে গোটা দেশে কৃষকদের নিয়ে যে একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়েছে সেই নিরিখেই আজকের এই সাংবাদিক সম্মেলন। আজকে সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের উদ্দেশ্যে আমাদের কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির বক্তব্য আপনাদের সামনে রাখার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভার সম্মাননীয় সাংসদ শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, যিনি ফুড, সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং ডোনারের গুরুত্বপূর্ণ দায়িত্বে কিংবা রেলওয়ে দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্য, বহু জায়গায় যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। তো আমি বিনম্র নিবেদন করব আদরণীয় সাংসদ প্রতিমা ভৌমিক মহোদয়াকে এই কৃষি বিল তথা কৃষি আইন এবং বর্তমান যে অবস্থা সেই নিয়ে আপনাদের সামনে ওনার বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে। আজকের সাংবাদিক সম্মেলন অন্যান্য পত্রকার যে বার্তালাপ তার থেকে একটু গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি, আপনাদের মাধ্যমে জানি যে কৃষকদের যে কৃষি বিল পারিত করা হয়েছিল সেটা নিয়ে একটা বিভ্রান্তি দেশে তৈরি করছে কিছু রাজনৈতিক দল বা কিছু সংগঠন। তো আমাদের যেহেতু আমরা সরকার পক্ষ, আমাদের দায়িত্ব হচ্ছে কনভিন্স করা। তো আমাদের কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রী, বিভিন্ন পীয়ূষ গোয়েল রেলওয়ে দপ্তরের মন্ত্রী 5 বার করে কৃষক আন্দোলনের নেতৃত্বদের সঙ্গে কথা বলেছেন এবং ওনাদের কথা ওনারা শুনেছেন, অনেক বিষয়ে সলিউশনও ওনারা বের করেছেন। তো আজকের এই সাংবাদিক বার্তালাপ আমাদের এমপিদেরকে করার জন্য রিপোর্ট করা হয়েছে আমাদেরকে, যে আমাদের রাজ্যেও সেই বিষয়গুলি সম্বন্ধে আমাদের কৃষকদের, আমাদের নাগরিকদেরকে আমাদের পক্ষ বা সরকার কি করছে সেটা উপস্থাপন করার জন্য আজকে আমরা আপনারা সামনে প্রস্তুত হয়েছি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। জাতির পিতা মহাত্মা গান্ধীও বলতেন যে ভারতবর্ষকে দেখতে হলে গ্রামে যেতে হবে। এখনও আমাদের 70% জনসাধারণ কৃষির উপরে নির্ভরশীল। বর্তমানে যে কোভিড সিচুয়েশন চলছে আমাদের ভারতবর্ষ, আমরা সবাই দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষ একটা ভালো জায়গাতে রয়েছে। তার কারণ হচ্ছে আমরা কৃষি প্রধান, তার প্রোডাক্টিভিটি অনেক বেশি। সেই জায়গাতে আমরা নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে 2020 সালে কোভিড সিচুয়েশান এসছেন, কিন্তু 2014 সালে ক্ষমতায় আসার পরে উনি ঘোষণা করেছেন যে কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে। সে কৃষকদের আয়, যে ব্যক্তি, যে প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রনায়ক বলছেন যে কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে, সেই ইস্যু থেকে আমরা বুঝতে পারি যে কৃষকের লোকসান হবে এমন ধরনের কোনো আইন, এমন কোনো কাজ আমাদের প্রধানমন্ত্রী করতে পারেন না। আমরা লক্ষ্য করেছি যে কৃষক সম্মান নিধি, যারা আমরা কখনো কল্পনা করতে পারিনি যে কৃষক সম্মান নিধি কৃষকদেরকে ইয়ারলি 6,000 ওনাদেরকে দেয়া হতে পারে, এমন ধরনের প্রকল্প যে ব্যক্তি, যেই রাষ্ট্রনায়ক, যেটা গ্রাম, গরিব, কৃষক, মজদুরের জন্য করেছেন, সেই প্রধানমন্ত্রী কখনো কৃষকদের জন্য লোকসানদায়ক কোনো কাজ করতে পারেন না। যে প্রধানমন্ত্রী কৃষকদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, সাধারণ নাগরিকদের জন্য হেলথ কার্ড হয়, আয়ুষ্মান ভারত কার্ড হয়, সেই জায়গায় উনি কৃষকদের যে জমিন, সে জমির সয়েল হেলথ কার্ড, যে মাটির যে হেলথ কার্ড, সেটা স্বাস্থ্য পরীক্ষা করে, মাটির স্বাস্থ্য পরীক্ষা করে কোন মাটিতে কী ধরনের উৎপাদন হবে সেই
উৎপাদনের জন্য উনি ব্যবস্থা করেছেন। তো আমরা বিশ্বাসের সঙ্গে বলতে পারি সেই প্রধানমন্ত্রী ভারতবর্ষের কৃষকের জন্য কোনো ধরনের লোকসানের চিন্তা উনি করতে পারেন না। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে স্বাধীনতার 70 বছর পরে ভারতবর্ষের কৃষকদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি কিসের কাছ থেকে? যারা মিডলম্যান, যারা দালাল, যাদেরকে হিন্দিতে বলে বিচুলিয়া, 70 বছর পরে ভারতবর্ষের কৃষকদেরকে আমরা স্বাধীনতা দিতে পেরেছি। এই যে সংশোধন যে বিল সেটার মধ্যে সেটা রয়েছে। আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আরও একটা কথা বলেছেন, এক দেশ এক বাজার, সে কৃষকদের জন্য সেই লক্ষ্যে আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের কৃষি দপ্তর বলুন, খাদ্য দপ্তর বলুন, সেইভাবে কাজ করছেন। আজকে আমরা রাজ্যের মানুষ যারা রয়েছে, আমাদের রাজ্যে 40 বছরের কংগ্রেস এবং সিপিএমের শাসনের পরে ভারতীয় জনতা পার্টির মাননীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার এসে আমরা যদি এই 3 বছরের খণ্ডকালকে বাদ দিয়ে 40 বছরের আমরা অভিজ্ঞতা বলছি যে আমিও কৃষক পরিবারের, আমাদেরকেও ধান বিক্রি করতে কষ্ট হতো। একসঙ্গে 100 মণ ধান, 50 কুইন্টাল, 60 কুইন্টাল, 100 কুইন্টাল ধান বিক্রি করতে আমাদের জন্য বাজার ছিল না। আমাদের সামনে কি স্লোগান ছিল? যে কেন্দ্রীয় সরকারকে রাজ্যের কৃষকের ধান কেন্দ্রীয় যে এমএসপির মাধ্যমে খরিদ করতে হবে, দিতে হবে, করতে হবে, নাইলে গদি ছুটতে হবে। এই ধরনের স্লোগান আমরা 40টা বছর কি কংগ্রেসের শাসনে কি কমিউনিস্টের শাসনে আমরা লক্ষ্য করেছি। যারা আজকে প্রগতিশীল, যারা প্রতিক্রিয়াশীল যে আন্দোলন করছেন দিল্লিতে, যারা সেটাকে সমর্থন করছেন, জেএনইউ থেকে সব কিছু সেটার সঙ্গে যুক্ত রয়েছে, কমিউনিস্টের বন্ধুরা যুক্ত রয়েছে। আমরা কমিউনিস্টের শাসনে ছিলাম। আপনারা বলুন তো, 25 বছর এক নাগারে সরকারটা ছিল। দিল্লিতে পিভি নরসিম্হা রাও থেকে এইচডি দেবেগৌড়া, আইকে গুজরাল থেকে ইউপিএ 1 গভর্নমেন্ট, কেন্দ্র এবং রাজ্যে সম্মিলিত বন্ধুর সরকার ছিল, অভিন্ন হৃদয়ের সরকার ছিল। কৃষকদের দিয়ে আন্দোলন করিয়েছেন, কিন্তু 100 গ্রাম ধান কৃষক সরকারের কাছে বিক্রি করতে পারেনি। এবং এমএসপিতে সহায়ক মূল্যে কখনো ত্রিপুরা রাজ্যের কৃষকরা এবং আমি ব্যক্তিগতভাবে কখনো কল্পনা করতে পারিনি যে কৃষকের ধান সরকার খরিদ করতে পারে। বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার আসার পরে এবং মোদিজির আশীর্বাদে আমাদের রাজ্যের কৃষকরা 7 মাসের মধ্যে 2018 সালের আগস্ট সেপ্টেম্বর থেকে ধান পারচেজ করা শুরু করেছে। প্রথম রেট ছিল 1750 টাকা। এই সিজনে আমরা ত্রিপুরা রাজ্যে ধান পারচেজ করেছে সরকার 1815 টাকা করে। এবং এই যে সিজন, এই বছরে 2020-21 যে সেশন ডিসেম্বর জানুয়ারিতে যে ধানটা পারচেজ করবে সেটা 1815 টাকার থেকে অনেক বেশি হবে। আমরা যদি গত 2018 থেকে আমরা চিন্তা করি, 1750 টাকা থেকে শুরু করে 1815 টাকা, 1815 টাকা থেকে 1868 টাকা হওয়ার কথা রয়েছে, কেন্দ্রীয় সরকার সেটা বলেছেন। আপনি 3 বছরে দেখেন ধানের দাম যে এমএসপির রেট বৃদ্ধি হচ্ছে। আর 2014 সালের আগে আমাদের রাজ্যে তো ধান আমরা কখনো সরকারের কাছে বিক্রি করতে পারিনি, স্বপ্নও ভাবিনি, কল্পনাও করিনি যে সরকার 1815 টাকা করে আমাদের বাড়ি থেকে, আমাদের ঘর থেকে ধান খরিদ করবে। সেই স্বপ্নকে বাস্তবায়িত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে করে দিয়েছেন। কেন? আমাদের প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে কৃষকের আয় দ্বিগুণ করতে হবে, এক দেশ এক বাজার নির্মাণ করতে হবে। আর এই ধান বিক্রির জন্য কৃষককে কোনো ধরনের গোলবাজারে বলুন আর যে কোনো বড় বাজারে আসতে হয় না, তাদের বাড়ির কাছ থেকে সে ধানকে খরিদ করা হচ্ছে। গত আজকে পর্যন্ত ত্রিপুরা রাজ্যের 27,735 জন কৃষক ত্রিপুরা রাজ্যে উপকৃত হয়েছেন, যার মধ্যে 48,716 মেট্রিক টন ধান আমাদের রাজ্যে আমাদের সরকার আসার পরে প্রথম এমএসপি আমরা ঘোষণা করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবং যার ফলে আর 86 কোটি 65 লাখ টাকা আমরা রাজ্যের কৃষকদেরকে দিতে পেরেছি। 86 কোটি 65 লাখ টাকা আমরা সরকার পক্ষ থেকে যে প্রকিউরমেন্ট করেছে ধান আমাদের রাজ্যের কৃষকরা পেয়েছেন। পিএম কিষাণ যেটা 2019-এ আমরা শুরু করেছি, আপনারা জানলে খুশি হবেন, ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত 229 কোটি টাকা পিএম কিষাণে রাজ্যের, আমাদের রাজ্যে ছোট রাজ্যের মতো, ত্রিপুরা রাজ্যের মতো ছোট রাজ্যের 229 কোটি টাকা বিশাল অ্যামাউন্ট আমাদের কৃষকরা
6,000 টাকা ইয়ারলি করে এখন পর্যন্ত 229 কোটি টাকা পেয়েছেন, যার মধ্যে 2,22,000 কৃষক উপকৃত হয়েছেন 6,000 টাকা করে পেয়ে। যে এই যে অ্যামাউন্ট, এই যে টাকাটা আমরা কৃষকদেরকে দিতে পেরেছি, এটা ভারতবর্ষের ভিশনারি যে প্রধানমন্ত্রী, যিনি কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলেননি, শুধু সে স্বপ্নকে বাস্তবায়িত করছেন। সেই কৃষক, সেই প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে কৃষকদের জন্য যদি এত কাজ করতে পারেন, তাহলে ভারতবর্ষের কৃষকদের জন্য উনি কত কাজ করেছেন সেটা থেকে আমরা উপলব্ধি করতে পারি। আজকে যারা আন্দোলন করছেন, বেশিরভাগই তারা কৃষকদেরকে বিভ্রান্ত করছেন, তাদের নিজের রাজনৈতিক এজেন্ডাকে সম্পূর্ণ করার জন্য সেই কাজগুলি ওনারা করছেন। আপনারা লক্ষ্য করেছেন, কৃষক আন্দোলন থেকে স্লোগান উঠেছে, মোদি তেরা কবর খুদেঙ্গে, এসে এমন স্লোগান কারা দিতে পারে? আমরা জানি জেএনইউ থেকে এসব স্লোগান ওঠে। আজকে বিভিন্ন ধরনের পোস্টার আপনাদের মাধ্যমে আমরা জানি, তবে কৃষকদেরকে বিভ্রান্তি করা হচ্ছে। মোদিজি একটা ভালো কাজ করেছেন যে বিগত দিনে যখন আমরা কোনো বেশি পরিমাণে শাক সবজি হোক, মাছ হোক, ধান হোক, গম হোক, সেইগুলি বিক্রি করতে গেলে কোনো রেজিস্টার মার্কেট সমিতি থাকে, আড়তদারি যেটাকে বলে, আড়তদারের কাছে সেটাকে বিক্রি করতে হয়। আড়তদাররা নিজেদের মর্জি মতো সেই দামটাকে স্থির করেন। আজকে মোদিজি ভারতবর্ষের কৃষকদেরকে এই আড়তদার, এই ধরনের ব্যবসায়ী সমিতি থেকে মুক্ত করে দিয়েছেন। যার কৃষক আজকে উত্তরপ্রদেশের কৃষক যদি মনে করে আমি উত্তরপ্রদেশের থেকে হরিয়ানাতে গেলে ধানের দাম, গমের দাম, শস্য বলুন, ডাল বলুন এবং কুশার বলুন, প্রত্যেকটা জিনিসের দাম যদি হরিয়ানাতে বিক্রি করলে লাভ হবে, পশ্চিমবাংলা যদি বিক্রি করি তাহলে আমার লাভ হবে। প্রত্যেকটা কৃষক আজকে ভারতবর্ষের যে কোনো জায়গাতে তাদের উৎপাদিত পণ্যকে তারা বিক্রি করতে পারবেন, সেই ব্যবস্থা মোদিজি করে দিয়েছেন, যেটা বিগত 70 বছর পর্যন্ত কৃষকের ডিমান্ড ছিল। সেই জায়গা হচ্ছে সমস্যা, কারণ ওই মার্কেটগুলিকে ভারত সরকার থেকেও টাকা দেয়া হতো। আজকে কৃষকের নিজেদের পণ্য নিজেরা বিক্রি করতে পারছেন। তাছাড়া যদি কোনো কৃষক আত্মহত্যা করছে বিদর্ভে, অন্ধ্রপ্রদেশে, কিসের জন্য? তারা নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন না, হয়তোবা ইলেকট্রিফিকেশনের পয়সা দিতে পারছেন না, জলসেচের পয়সা দিতে পারছেন না। সেই জায়গায় যদি কোনো ব্যবসায়ী যে বলে আপনার জমি রয়েছে, আপনার জমি থাকবে, জমির পরিমাণে আপনাকে আমরা ধান হোক, শাক সবজি হোক, ফসল আমরা উৎপাদন করব এবং আপনাদের সঙ্গে 50-50-তে আমরা সেটাকে ডিভাইড করে আপনাকে বেনিফিট দেব, সেই ব্যবস্থা মোদিজি করে দিয়েছেন। কিন্তু বিগত দিনে পুরনো যারা কর্পোরেট ছিলেন তাদের ব্যবসাতে অনেক লোকসান হয়েছে, আমরা লক্ষ্য করছি। আমাদের এক প্রধানমন্ত্রী বলেছিলেন, দিল্লি থেকে যখন আমরা 1 টাকা ত্রিপুরার জন্য পাঠাই, আমার ত্রিপুরা রাজ্যের গ্রামের গরিব কৃষক মজদুর সেটা 15 পয়সা পায়। আর আজকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের প্রধানমন্ত্রী লকডাউনের সময় যদি দিল্লি থেকে 100 টাকা পাঠিয়েছেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা, আমাদের গরিব মায়েরা সবাই 100 টাকার তার বেনিফিট পেয়েছেন। কিন্তু বিগত দিনের মিডলম্যানের যে প্রথা, সেই প্রথাকে মোদিজি বন্ধ করে দিয়েছেন, কৃষকদের জন্য এক বাজার, এক দেশ উন্মুক্ত করে দিয়েছেন। সেই জায়গায় হচ্ছে সমস্যা। আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের কৃষকদের যে বেনিফিট আমরা পেয়েছি, সেই বেনিফিটের কথা আমি বলেছি। গোটা দেশের কৃষকরা সেই বেনিফিট পাচ্ছে। আমি সুব্রতবাবু বলেছেন ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই এবং কনজিউমার্স, আমি স্ট্যান্ডিং কমিটিতে রয়েছি, আগামীকালকেও আমাদের বৈঠক রয়েছে। আমি আপনাদেরকে বলছি, বিভিন্ন স্টেটে আমি গেছি, যে বিভিন্ন স্টেটে কৃষকের যে প্রকুরমেন্ট হচ্ছে ধান, গম, সেগুলিকে রাখার জন্য বিশাল আকারে সাইলো টাইপ, এসব বিশাল আকারের স্টোরেজ সিস্টেম আমাদের সরকার করছেন। আরও সরকার কি করছেন? কৃষকদের জন্য, কৃষকদের ডেভেলপমেন্টের জন্য, কৃষকদের জীবন মানকে উন্নত করার জন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এফপিউর ঘোষণা করেছেন। 10,000 এফপিউ ভারতবর্ষে তৈরি করা হবে, গঠন করা হবে কৃষকদেরকে দিয়ে। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত 20টা এফপিউ তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে। প্রত্যেকটা নর্থ ইস্টের মতো, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ডের মতো ছোট স্টেটের জন্য এফপিউতে 100 কৃষক লাগে। আর বড় স্টেট ইউপি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানাতে 300 সংখ্যা রাখা হয়েছে। আমাদের ছোট রাজ্যের জন্য এই ফ্যাসিলিটি আমাদের জন্য রাখা হয়েছে। 10,000 এফপিউর ব্যবস্থা করা হয়েছে। এই এফপিউর মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্য সঠিকভাবে বিক্রি করা,
মার্কেটিংয়ের ব্যবস্থা করার সেই ব্যবস্থা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। আপনাদের বলছি, যারা 100 পরিবার কৃষক যদি 1000 টাকা করে শেয়ার খরিদ করে, 1000টা শেয়ার যদি খরিদ করে, যত টাকা হবে 100 জনে 100 পরিবারে মিলে যদি তার 1 লাখ টাকা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই এফপিইউকে 1 লাখ টাকা দেবে। এবং নাবার্ড দিয়ে আজকে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বায়োফ্লকের উপর জোর দিয়েছেন, যে ডেয়ারি সিস্টেমের উপর জোর দিয়েছেন, নাবার্ড সেই এফপিইউর মাধ্যমে কৃষকদেরকে একটা টিম, 3 জন 4 জনের টিম করে প্রত্যেককে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা লোনের ব্যবস্থা করছেন। আমরা বাগমাতে সেটা করেছি এবং বিভিন্ন জায়গায় এফপিইউরা সেই কাজ করছে। আজকে কৃষকের উন্নয়নের কথা চিন্তা করে চৌমুখী, মানে চতুর্দিকে কিভাবে 4-5 রকমের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে পারে, তাদের উৎপাদিত পণ্যকে কিভাবে মার্কেটিং করতে পারে এবং তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে সাহায্য করতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী এফপিইউর জন্য 1 লক্ষ কোটি টাকা কৃষকের জন্য আলাদা বরাদ্দ করে রেখেছেন। তো আমরা লক্ষ্য করেছি বিগত দিনে কৃষকদের জন্য বরাদ্দ যেটা করা হতো তার থেকে অনেক বেশি কম খরচা করা হতো। আজকে কৃষকদের জন্য যদি 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়, দেখা যায় সেটা শেষ পর্যন্ত 2 থেকে 2.5 লক্ষ কোটি টাকা পর্যন্ত খরচা করা হয়। আপনারা জানবেন যে রেগার জন্য আমাদের রাজ্যে খুব আন্দোলন হয়, যে 2012-13 সালে রেগার জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু 60,000 কোটি টাকা খরচ করতে পারেনি দেশে। আর আজকে এই বছরে 20-21-এ 19-20-এ রেগার জন্য যে বরাদ্দ ছিল, সে বরাদ্দ থেকে ডাবল টাকা আমাদের কেন্দ্রীয় সরকার খরচ করেছেন গোটা দেশে। তাই আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের যারা কৃষক রয়েছেন, যারা আমাদের বাম মার্গীয় বন্ধুরা রয়েছেন, সবাইকে আমি বলছি, আমি ডেটা দিয়ে বলছি যে আপনাদের যেটা করতে পারেননি আমাদের সরকার 7 মাসের মধ্যে সেটা করেছেন, যেটা 48,716 মেট্রিক টন ধান সরকার প্রকুর করেছে, যার মাধ্যমে 27,735 ফার্মার্স উপকৃত হয়েছেন। এবং গত 2.5 বছরে 86,65,00,000 টাকা কৃষকের অ্যাকাউন্টে ডাইরেক্ট গেছে, যার জন্য মিডলম্যান ছিল না, বিচুলিয়া ছিল না, দালালের কোনো ব্যবস্থা ছিল না। তাছাড়া কৃষক সম্মান নিধির মাধ্যমে আমাদের রাজ্যে 229 কোটি টাকা এখন পর্যন্ত কৃষকের অ্যাকাউন্টে গেছে, যেটা আমাদের মতো ছোট রাজ্যের জন্য যুগান্তকারী, হিস্ট্রিক্যাল। যেই প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের জন্য এভাবে চিন্তা করেন, আমরা বিশ্বাস করি সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2022-এর মধ্যে আমাদের দেশের প্রত্যেকটা কৃষকের উৎপাদন বৃদ্ধি পাবে এবং তাদের রোজগার দ্বিগুণ হচ্ছে। আমরা আনারস দিয়ে বুঝতে পারছি, আনারসকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে পরিচয় করে দেননি যে আসুন এটা আনারস, আপনারা জানেন কিনা যে আনারস 5 টাকা বিক্রি হতো না, আজকের দিনে আনারস 60 টাকা 70 টাকা এবছর বিক্রি হয়েছে। তো সেটা থেকে আমরা বুঝতে পারছি আমাদের কৃষকের আয়কে দ্বিগুণ করার জন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর, এবং আমাদের কান্ট্রির কৃষকরাও সেটা বুঝতে পারছেন। এবং যে আন্দোলন হচ্ছে সেটা শুধু রাজনীতিকে চমকানোর জন্য সে আন্দোলন করছেন, যারা কৃষকের জন্য কোনো কিছুই করেননি। এমএসপি যেটা বললাম 2014 সাল পর্যন্ত এমএসপি ছিল ধানের 1300 টাকা, আর আজকে সেই এমএসপি 1886 টাকা 68 টাকা করা হয়েছে। এবং গত সেশনে আমরা 1815 টাকা করে ধান পারচেজ করা হয়েছে। যে সরকারি যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যানও আমরা আপনাদেরকে দিতে পারি। আপনারা লক্ষ্য করেছেন 2013-14 সালে গমের এমএসপি ছিল কুইন্টাল প্রতি 1400 টাকা, আর বর্তমানে 2021-22 গমের এমএসপি হচ্ছে 1975 টাকা। আপনারা লক্ষ্য করুন, যেটা চানার এমএসপি ছিল 3100 টাকা, 3100 টাকা 2013-14-তে। আজকে 2020-21-এ চানার এমএসপি হচ্ছে 5100 টাকা। আজকে মুসুর ডালের এমএসপি ছিল 2950 টাকা কুইন্টাল, আজকে 5100 টাকা হচ্ছে মুসুর ডালের এমএসপি। ধানেরটা তোই বললাম 1310 টাকা ছিল এমএসপি, আর বর্তমানে 2020-21-এ যেটা 1868 টাকা।
এই থেকে আমরা বুঝতে পারি প্রতিটা বৎসর কৃষকের উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম যাতে পেতে পারে তার জন্য সরকার প্রিয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করছেন। তাই আমাদের এই সরকার গাঁও গরিব কৃষাণ মজদুরের সরকার, সেই সরকার সঠিক কাজ করছেন এবং কৃষকদের জন্য এক বাজার এক দেশ করার যে সংকল্প, কৃষকের আয়কে দ্বিগুণ করার যে সংকল্প, সেই সংকল্পে আমরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছেন। সবাইকে ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের গোটা দেশেই কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে আমাদের কাছে প্রোগ্রাম রয়েছে। তো সেই শিডিউল অনুযায়ী আগরতলাতেও র্যালি হবে 16 তারিখে রবীন্দ্র ভবনের সামনে। ভারতীয় জনতা পার্টি দুইটা না, আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে সম্বোধন করবেন। হ্যাঁ, ওনার গোটা দেশে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন অমিত ভাই শাহ 2016-17 সালে এমন গোটা দেশে ওনার দুদিন, প্রত্যেক স্টেটে 2 দিন 3 দিন করে প্রবাস ছিল। আমাদের জেপি নাড্ডাজিরও প্রবাস রয়েছে। আপনারা সবাই জানেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গতকালকে ওনার কোভিড পজিটিভ ধরা পড়েছে। তো সেটা থেকে মা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করব আমরা সবাই যে ওনার দ্রুত রিকভারি আমরা প্রার্থনা করি এবং উনি যাতে রিকভারি হওয়ার পরে আবার মায়ের দর্শন করার জন্য ত্রিপুরাতে আসতে পারেন সে প্রার্থনা করি। দেখুন, 10,323-এর প্রতিক্রিয়া সাংসদের নয়, সেটা হচ্ছে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সরকার ট্রান্সপারেন্ট সব কিছু করছেন, আপনারা লক্ষ্য করছেন। তাদের জন্য জব পোস্ট ক্রিয়েট করে ধীরে ধীরে কীভাবে তাদেরকে অ্যাবজর্ব করা যায় সেই লক্ষ্যে সরকার কাজ করছেন এবং মুখ্যমন্ত্রী এবং আদরণীয় শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন সেটাই আমার বক্তব্য। না, আমরা এই জেলা না, গোটা রাজ্যের দায়ভার আমাদের উপর রয়েছে এজ এ একজন সাধারণ নাগরিক হিসেবে। এবং আমি, আপনারা জানেন, প্রো পাবলিক সবসময় থাকি। তো আমরা সরকারের কাছে আমরা সবাই মিলে বলেছি, তারপরে উনি করছেন। এবং আপনারা জানেন বিগত সরকারের কাছে সময়ে 13,000 কোটি টাকা ডিফিসিটে স্টেট রয়েছিল এবং তাছাড়া কোভিড চলছে, এটা একটা আমাদের ডেফিসিট রয়েছে। তাছাড়া ফিনান্স কমিশন, যেটা 15 ফিনান্স কমিশন আমাদের রয়েছে, 15 ফিনান্স কমিশনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিকভাবে তথ্য দিল্লিকে দিয়েছেন, ভালো ফান্ড আমাদের কাছে আসবে। কিন্তু দুর্ভাগ্য 13 ফিনান্স কমিশন, 14 ফিনান্স কমিশনে রাজ্যের সঠিকভাবে রাজ্যকে দিল্লির কাছে বা নীতি আয়োগের কাছে, যোজনা আয়োগের কাছে সেভাবে রিপ্রেজেন্ট করা হয়নি। কিসের স্বার্থে করা হয়নি, তার জন্য আমাদের কয়েক হাজার কোটি টাকা আমাদের লোকসান হয়েছে, কয়েক হাজার কোটি টাকা। আপনারা দেখুন এই বছর 15 ফিনান্স কমিশন আমাদেরকে যে এডিসির ভিলেজ কমিটিগুলি, ভিলেজ পঞ্চায়েতগুলি, তার জন্য কোনোটাতে 4,000, কোনোটাতে 4 লাখ, 7 লাখ, 8 লাখ করে টাকা এসে 14 ফিনান্স কমিশনে সেই টাকাটা আসেনি। আপনি গোটাটা হিসাব করে দেখবেন, বিশাল একটা অঙ্ক বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে কম পেয়েছি। এটা কমিউনিস্টের শাসনে ওনারা 13 ফিনান্স কমিশন বলুন, 14 ফিনান্স কমিশন বলুন, তার মধ্যে ত্রিপুরা রাজ্যকে ঠিকভাবে রিপ্রেজেন্ট ওনারা করতে পারেননি। তার একটা লোকসান আমরা বহন করছি। সেই সময় 550 কোটি টাকা মানে শর্টফল হবে বলেছিল চিফ মিনিস্টার এবং টাকাটা রিলিজ করার জন্য বলেছিল। এটা কি কবে আসতে পারে? বাই দিস টাইম এপ্রিল চলে আসছে। তো এটা কিভাবে মানে ডেটটা পূরণ হবে? 525 কোটি টাকা, 525 কোটি টাকা মুখ্যমন্ত্রী ওনার লাস্ট যে জন্মদিন, গত বছরে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে জন্মদিনের দিন উনি ত্রিপুরা রাজ্যে না থেকে রাজ্যের মানুষের জন্য দিল্লিতে ওই সময় ছিলেন। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে উনি দেখা করেছেন এবং রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যা করণীয় উনি করছেন এবং কেন্দ্রীয় সরকারও ওনার কথা গুরুত্ব সহকারে শুনছেন বলে আজকে অনেক কিছু ডেভেলপমেন্ট ত্রিপুরাতে 262 কিলোমিটার রাস্তাতে 2752 কোটি টাকার খরচে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এবং আগামী
এপ্রিল মাসের মধ্যে গোটা রাজ্যে আরও 7,000 কোটি টাকা ন্যূনতম আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটা আত্মনির্ভর ভারতের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 5 লক্ষ কোটি টাকার, যে 20 লক্ষ কোটি টাকার যে প্যাকেজ, সেটার মধ্যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে আমরা আগামী এপ্রিল মে মাসের মধ্যে ত্রিপুরা রাজ্য ন্যূনতম আরও প্রায় 7,000 কোটি টাকার মতো বরাদ্দ আমরা পেতে পারি আমাদের রোড কানেক্টিভিটির জন্য। প্রধানমন্ত্রী এবং আমাদের যে নীতিন গাডকারিজি রোড এবং ট্রান্সপোর্টের মিনিস্টার রয়েছেন, এমএসএমই ডিপার্টমেন্টের যিনি রয়েছেন, উনি সেটা ঘোষণা করেছেন, আপনারা লক্ষ্য করেছেন। না, যেই টাকা কমিটমেন্ট করেছে, যে খাতে আমাদের প্রয়োজন রয়েছে সেই খাতে নিশ্চয়ই দেবেন, এবং মুখ্যমন্ত্রী সেটা তৎপর রয়েছেন, মুখ্যমন্ত্রী সেটা উনি নিজেই বলবেন। রাজ্য বিজেপিতে একটা তুতুমেমের পরিস্থিতি চলছে। কোনো কোনো বিধায়ক বলছে যে ওনারা সিপিএম বা কংগ্রেস থেকে এসেছেন, ওনারা এখন সিপিএম বা কংগ্রেসই রয়েছেন, আবার পাল্টা বক্তব্য রাখা হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? আপনি প্রশ্ন করেছেন, যদিও এটা কৃষি বিলের উপর আমি কথা বলছি। আমরা 2018 সালে যখন সরকার আসে, আপনারা লক্ষ্য করবেন আমরা কার বিরুদ্ধে কিভাবে কথা বলে আমরা জনমত সংগ্রহ করেছি। আজকে যারা কংগ্রেস বলছেন, সিপিএম বলছেন, তারা বিচ্ছিন্ন ঘটনা। আমরা সবাই বিজেপি দল, বড় হয়েছে। আমরা সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দল সঠিক রাস্তায় চলছে, এবং নিজেদের মধ্যে যদি কোনো ধরনের ডিসপুট হয় সেটা আমরা নিজেদের মধ্যে সেটাকে মিনিমাইজ আমরা করব। তবে আমি সর্বোপরি বলি, 25 বছর কমিউনিস্ট, শুধু কংগ্রেস টিউজিএসের যে জোটের সরকার ছিল, সেই সরকারের যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের থেকে 1000 গুণ বেশি অত্যাচার 25 বছরে কমিউনিস্ট করেছে। 5 বছরের জোটের আমলের ক্যাসেট বাজিয়ে 25টা বছর আমাদেরকে শাসনের নামে অত্যাচার করেছেন, শোষণ করেছেন। এই 25 বছর আমরা যারা রাজ্যে রয়েছি, আমরা কিন্তু তৎকালীনের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে একটা সলিড প্রতিদ্বন্দ্বী, সলিড একজন ব্যক্তিত্বকে আমরা উপস্থাপন করতে পারিনি। কিন্তু 2018 সালের নির্বাচনের আগে আমরা কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যের ভারতীয় জনতা পার্টির সম্মিলিতভাবে মাননীয় বর্তমানের যে মুখ্যমন্ত্রী রয়েছেন বিপ্লব কুমার দেবকে আমরা ফেজ হিসাবে আমরা তুলে ধরেছিলাম, এবং রাজ্যের মানুষের মধ্যে এটা গ্রহণযোগ্যতা আমরা পেয়েছি, তাদের বিশ্বাস আমরা পেয়েছি। তার জন্য 25 বছরের অবসান ঘটিয়ে একটা সরকার হয়েছে, এটা জনতার সরকার, জনগণের সরকার আমরা পেয়েছি। যারা বিধায়করা রয়েছেন তারাও সেটা মানেন, তারা বিজেপি করার জন্য এসেছেন। আমরা সবাই মিলে বিজেপিকে শক্তিশালী করব, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা শক্তিশালী করব, কারণ আমরা ভুললে চলবে না। আমরা উনাকে ফেস করে আমরা মানুষের সমর্থন পেয়েছি, আমরা জনসমর্থন ওনারকে ফেস করে আমরা পেয়েছি, সেটা ভুললে চলবে না। এটা আপনি দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা চিন্তা করব দাদা আপনারা আমন্ত্রণ কে পায় না আমরা সবাই জানি। আপনারা আমাদের জন্য চিন্তা করেন, তার জন্য ধন্যবাদ। আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের ভূমিকা অনেক বেশি। আমাদের সরকার যে এসেছিল সেটার মধ্যে আপনাদের ভূমিকা, আমি প্রতিমা ভৌমিকের ভূমিকা যতটুকু ছিল, আপনাদের ভূমিকা কোনো অংশে কম ছিল না, অপরিসম ছিল। আপনাদেরকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। দেখুন, জেপি নাড্ডাজি যেটা কোভিডে আক্রান্ত উনি হয়েছেন, মা ভগবতীর কাছে প্রার্থনা করি, ওনার দ্রুত আরোগ্য কামনা করি আমরা সবাই। তারপরে শিডিউল করা হবে, নিশ্চয়ই আপনারা জানবেন। আপনার মাধ্যমে আমরা অনেকে মানুষকে জানাতে পারবো। গত কয়েকদিন ধরে মানে যে একটি অবস্থা চলছিল, আপনারা কেমনে দেখছেন সেটা জানি না, সাধারণ মানুষ অনেক রকম ভাবে উপলব্ধি করেছে। কিছুদিন আগে এবং আপনার শুনেছিলেন জিষ্ণুবাবু বলেছেন যে দলের তরফে বিষয়গুলোকে ব্যাখ্যা করা হবে, আমরা সেই অর্থে দলের তরফে ব্যাখ্যা পাইনি। দেখুন, আমাদের রাজ্য সভাপতি যে কোনো একটা কাজে উনি বাইরে ছিলেন, তো উনি গতকালকে এসছেন। সভাপতি ভিত্তিক আমাদের দল, রাজ্যে আমাদের উপমুখ্যমন্ত্রী উনি আমাদের পার্টিতে বসিয়ার নেতৃত্ব, উনি যে কথা বলেছেন
জেনে বুঝেই বলেছেন এবং আমাদের রাজ্য সভাপতি এসছেন, নিশ্চয়ই সেটা নিয়ে আলাপ আলোচনা হবে এবং সবার সঙ্গে বার্তালাপ করে বিভিন্ন সমস্যা বার্তালাপের মাধ্যমে সমাধান হয়। আর আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেভাবে চিন্তা করি দল, আপনারাও ওইভাবে চিন্তা করে সেটাকে ফোকাস করুন। সুচিন্তা না দুশ্চিন্তা? আমরা সুচিন্তায় চলছি বলেই তো 2018 সালে পরিবর্তন সম্ভব হয়েছে। আমরা রাষ্ট্র প্রথম, দল দ্বিতীয়, ব্যক্তি আমাদের শেষ। কেউ যদি ব্যক্তি প্রথম, দল 3 নম্বর, রাষ্ট্র 4 নম্বর চিন্তা করে, সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল। আমরা রাষ্ট্র প্রথম, দল আমাদের কাছে দ্বিতীয়, ব্যক্তি সবচেয়ে শেষে। আর ব্যক্তি আমাদের কাছে 1 নম্বর না। আমরা কখনো ব্যক্তিকে রাষ্ট্রহিতের উপর ভারী পড়তে আমরা দেব না। আর যারা রয়েছেন সবাই আমাদের দলের, সব আমাদের দলের। সবাইকে ধন্যবাদ আসার জন্য।